আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। কাশেমের কফিন নিয়ে মিছিল। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা। দুদেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আমিরাতের ক্রীড়ামন্ত্রীর সাথে মতবিনিময়। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। অংশ নিচ্ছেন তাবলিগের সাদপন্থী সাথীরা। ময়দান জুড়ে নিরাপত্তা জোরদার। এবং আওয়ামী লীগের পতনের পর অবৈধ দখল থেকে জমি ফিরে পাচ্ছে বরগুনার পাথরঘাটার একটি পরিবার। সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গতরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত আবুল কাশেম খানের জানাজায় এই দাবি জানান তারা। এ সময় কাশেমের লাশের শপথ করে তারা বলেন, এই বাংলায় ফ্যাসিস্টদের আর কোনো ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। লাশ নিয়ে এই মিছিল ৬ মাস আগের জুলাই আগস্টকে মনে করিয়ে দিলেও বাস্তবতা আজ নিষ্ঠুর। সম্প্রতি গাজীপুরে হওয়া আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কিশোর আবুল কাশেম চলে গেছেন দুনিয়া ছেড়েই। কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজার নামাজে দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ আরও অনেককে। মরদেহের কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীর রাসেলের অনুসারীদের নির্মম আঘাতে আমাদের ভাই কাশেম আজকে শহীদ হয়েছেন। আজকে ৬ মাস পরে বিপ্লবীদেরকে শহীদ হতে হচ্ছে। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। এ সময় উঠে আসে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। বিপ্লবী সরকারের দাবিতেও স্লোগান দেন কেউ কেউ। এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবো, না হয় আমরা থাকবো। আমরা থাকতে পারি না। আমরা স্পষ্ট করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা গণতন্ত্রকারী তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যারা আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এই মৃত্যুতে সারা দেশে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত হওয়া বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজপথ। চট্টগ্রামে আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিলে আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষেধাজ্ঞার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে চট্টগ্রাম থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। আজ থেকে এই বীর চট্টগ্রাম মাটি থেকে ঘোষণা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। আবুল কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু মা বাবা হারা কাশেমের এই মৃত্যুতে কি টনক নড়বে অন্তর্বর্তী সরকারের? বিচার হবে তো গণহত্যাকারী শাসক শেখ হাসিনার? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪৭ জন শিশু সহ ১,৪০০-রও বেশি মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, নিহতদের অধিকাংশই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে। বিক্ষোভ দমনে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আন্দোলনকারীদের উপর গুলি চালানো, হত্যা ও লাশ লুকিয়ে ফেলার নির্দেশনা দেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ইয়াসিন রানার রিপোর্ট। ক্ষমতায় থাকতে জুলাই আন্দোলনে দেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনা সরকার। চালানো হয় বীভৎস হত্যাযজ্ঞ, দমন নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লাশ গুম করারও তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয় আন্দোলনে। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে বিক্ষোভ দমাতে রাজপথে সক্রিয় ছিল। 114 পৃষ্ঠার প্রতিবেদনে 147 জন শিশুসহ 1400 জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ আনা হয়। ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও সমন্বিত প্রক্রিয়া। জনগণের বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেষ্টা করেছিল বিগত সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতাকর্মী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে পারে বলেও মত দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছিল। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। প্রতিবেদনে বলা হয়েছে, 19 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খোদ শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে হত্যার পর লাশ গুম করার নির্দেশ দেন। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হল একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। একাধিক সিনিয়র কর্মকর্তার সাক্ষাৎকার অনুযায়ী শেখ হাসিনা ছাত্র নেতাদের নির্বিচারে গ্রেফতার করতে তখন অনুমোদন দেন। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং র্যাব, এনটিএমসি-কে বিলুপ্ত করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। As High Commissioner said, there needs to be a prohibition on the use of shotguns with pellets and military weapons in policing public order. We recommend the disbandment of the Rapid Action Battalion, which has been responsible for violations not only during this period but for many years in Bangladesh. দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। ইয়াসিন রানা, এটিএন বাংলা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার রাত 11:15 তিনি দুবাই শহরে পৌঁছলে আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুদেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মত বিনিময় করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকা নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসিফ আল হামৌদি উপস্থিত ছিলেন। এর আগে বুধবার রাত 7:45 হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। নির্বাচিত রাজনৈতিক সরকার না এলে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সব ধরনের অপতৎপরতা মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে নাগরিক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। সবার বক্তব্যে উঠে আসে, গণতন্ত্রের লক্ষ্যে পৌঁছতে হলে রাজনৈতিক দল সহ সবার ঐক্যমত জরুরি। জাতীয় বিভক্তির কারণে মিশরে হয়েছে, তিউনিসিয়া হয়নি, অন্য দেশে হয়েছে, আরেক দেশে হয়নি। আমাদের এখানে যে ব্যাহত হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে? তার একটা
তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার, তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার, এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজামউদ্দিন অর্থাৎ সাদপন্থী মুসল্লিরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মৌলানা আব্দুল সত্তারের জিম্মাদারিতে 42 সদস্যের একটি জামায়াত গতরাতে ইজতেমা ময়দানে এসেছেন। রাতেই মশওয়ারা করেছেন তারা। বিপুল সংখ্যক বিদেশি মেহমান তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ময়দানে হাজির হয়েছে। সকাল থেকে দলে দলে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে। গত দুই পর্বের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্ব ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর জানাচ্ছেন গাজীপুর প্রতিনিধি মাঝারুল ইসলাম মাসুম। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজামউদ্দিন থেকে ইতিমধ্যেই মাওলানা আব্দুল সাত্তারের জিম্মাদারিতে 42 সদস্যের একটি জামাত এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আজ সকালে ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু করেছেন দিল্লি বিশ্ব মার্কাজ থেকে আসা মাওলানা রিয়াসাত। তিনি এই তিনি হেদায়েতি বয়ান শুরু করেছেন এবং মুসল্লিরা তার হেদায়েতি বয়ান শুনছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে উপস্থিত হয়ে তারা বিভিন্ন মার্কাজে অবস্থান করছেন। আগামীকাল ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল পর্ব শুরু হবে, কিন্তু আজ থেকেই বয়ান শুরু হয়েছে এবং ইজতেমা ময়দানের বিভিন্ন খিত্তায় মুসল্লিরা অবস্থান করছেন। আর মুসল্লিদের নিরাপত্তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটি জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনীদের ব্রিফ করা হবে এবং তারপরেই তাদেরকে বিভিন্ন পয়েন্টে তাদেরকে মোতায়েন করা হবে যাতে করে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করতে পারেন। এই ছিল আমার কাছে আগামীকাল থেকে যে বিশ্ব ইজতেমা শুরু হবে তার যে প্রস্তুতি তার সর্বশেষ খবর। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের সাবেক মেয়র ও তার সমর্থকদের অবৈধ দখল থেকে ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধারে গত 25 বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছে ভুক্তভোগী একটি পরিবার। বিভিন্ন দফতরের প্রতিশ্রুতি ছাড়া এতদিন কোনো ফল মেলেনি। অবশেষে সরকার পতনের পর পাথরঘাটায় আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ায় প্রশাসনের উদ্যোগে জমি ফিরে পাবার আশা করছে হাসি বেগম ও তার পরিবার। বরগুনা থেকে মুস্তফা কাদেরের প্রতিবেদন জানাচ্ছেন আশিকুর রহমান। দলিল ও ডিসিআর ছাড়াই সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে বাড়ি বানিয়ে ব্যবসার কার্যক্রম চালিয়ে আসছে আওয়ামী লীগের সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন ও তার সমর্থকরা। 2001 সালে হাসি বেগম দোকান ও তার বসতঘর নির্মাণ করলে 2005 সালে তা ভেঙে ফেলে অবৈধ দখলদাররা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার মেয়র আনোয়ার সহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দিলেও অবৈধ স্থাপনা সরায়নি তারা। পরে মামলায় উচ্চ আদালত থেকে জমির মালিক হাসি বেগমের পক্ষে রায় আসে। তারা বলেন, বিগত 25 বছর ধরে তাদের জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে দখলদাররা। রায় পেলেও জায়গা ফেরত পাননি তারা। আমাদের জমিতে থাকিয়া তারা কুঠিপতি। এই দর্শকদের কিভাবে আমরা উদ্ধার করতে পারি? দর্শকদের হাত পেতে বিভিন্ন মামলা মোকদ্দমা দেয়, আমাদের গোলাপন বাইরে নামতে পারে না এগো জ্বালায়। এদের কি উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। রাতের অন্ধকারে আরে সন্ত্রাসী বাহিনী, ভূমিদস্যু বাহিনী এই মহিলার ঘর রাতের অন্ধকারে ভাঙ্গে খালে ফালাই দিয়েছে। অবৈধ দখলদারদের দাবি, পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকনের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েছেন তারা। মেয়র সাহেব আমার শ্বশুর, আবার আপন মামা। উনি দীর্ঘদিন ধরে এইখানে থাকে। তার দলিল আছে, না মিটি সংখ্যা ডিসিএফ করছে, কোনো ধরনের নোটিশও আসে না আমাদের কাছ থেকে। অবদাওয়া পানীয় কিছু কোনো নোটিশও করেনি এবং বলা হয়নি। আমরা শুনছি টিএম স্যারের কাছে একটা তারা প্রতিবেদন দিয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগী হাসি বেগম সহ ও তার পরিবার। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার জমি ফিরে পাবার আশায় বুক বেঁধেছেন তারা। কে ভূমিদস্যু এটার বিষয়ে আমাদের এখানে জানা না, আমরা এই বিষয়গুলো জানি না, ভূমিদস্যুতার বিষয়। আর আরেকটা হলো, আমাদের এখানে যে প্রতিবেদন যেভাবে চাওয়া হয়েছে আমরা নিয়ম মাফিক সেই প্রতিবেদন দিব।
পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে সকল অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। এইটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের জমি, সেটা নিয়ে আমাদের কনসার্ন। ব্যক্তি মালিকের যে জমি, যার জমি সে তার বিষয়টা, এটা আমাদের কনসার্ন না। তো আমরা অবৈধ দখলদার উচ্ছেদ করতে চাচ্ছি বলেই তো আসলে প্রস্তাবনা পাঠাইছি। নিজেদের জমি ফিরে পেতে সম্প্রতি পাথরঘাটায় মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা করেন। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন পুতিন। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ কথোপকথন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছেন, ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:45 সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে নাজমুল হোসেন শান্ত, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপের অন্য দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। মূল লড়াইয়ে নামার আগে 17 ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ। করাচিতে দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। প্রোটিয়াদের দেয়া 353 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে 93 রানের মধ্যে 3 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর চতুর্থ উইকেটে সালমান আগা আর মোহাম্মদ রিজওয়ান তাদের ইতিহাসে সর্বোচ্চ 260 রানের জুটি গড়েন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে সালমান আগা ফেরেন 103 বলে 134 রান করে, আর 122 রানে অপরাজিত থাকেন অধিনায়ক রিজওয়ান। তাতে পাকিস্তান তাদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে মাঠ ছাড়ে। এর আগে টেম্বা বাভুমা, ম্যাথিউ ব্রিজকে আর হেনরিক ক্লাসেনের হাফ সেঞ্চুরিতে 5 উইকেটে 352 রান তোলে দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কাশেমের কফিন নিয়ে মিছিল। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা, দুদেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আমিরাতের ক্রীড়ামন্ত্রীর সাথে মতবিনিময়। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। অংশ নিচ্ছেন তাবলিগের সাদপন্থী সাথীরা। ময়দান জুড়ে নিরাপত্তা জোরদার। এবং আওয়ামী লীগের পতনের পর অবৈধ দখল থেকে জমি ফিরে পাচ্ছে বরগুনার পাথরঘাটার একটি পরিবার। সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/8nbanglanews। ধন্যবাদ সবাইকে।